আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ডে সম্ভবত জড়িত আরো একজন ধরা পড়েছে। কালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে কোনো একটা এজেন্সি, সম্ভবত এনআইএই হবে, মসলান্দপুর থেকে গাইঘাটা থানার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার মসলন্দপুর এলাকা থেকে একজনকে ধরে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এই খবরটা কিন্তু যে পাওয়ার যে সম্পূর্ণ কৃতিত্ব, সেটা হচ্ছে এবিপি আনন্দতে চাকরি করা আমার এক বন্ধুর। আমি জানতাম না, সেই আমায় খবর দিয়ে, আমার ছোট ভাইয়ের মতো খবর দিয়ে বললো, দাদা তুমি এটা জানো? তাই এটা হয়েছে। তাই বলো, তোদের টিভিতে দেখাচ্ছে না কেন? বললে আমাদের দেশের আমাদের টিভি তো তুমি তো জানো, বাংলাদেশের খবর দেখালে পরে মানুষ সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। ওই জন্য টিআরপি রেট নেমে যাবে, আমরা বাংলাদেশের খবর দেওয়া বন্ধ করে দিয়েছি। তো হাদি ফাদি তো আমাদের এখানে তো লোক চেনে না, এই খবরটা তুমি করে দাও। খবর পাকা। কালকে রাত্রিবেলা শুধু তোকে তোলেনি, এবার তাকে যারা আশ্রয় দিয়েছে, তার আত্মীয় স্বজন বোধহয়, তাকে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকেও থানায় তুলে নিয়ে গিয়েছে সম্ভবত, তার যা খবর। এখন এই যে হাদির কাণ্ডে যে দুজন ধরা পড়লো, ফয়জাল আর একজন, নামটা মনে নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ তো এখনো করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদেরকে সমস্ত জানা হচ্ছে, কোথায় কে কে আর সঙ্গে আছে না আছে, আর কোথায় কোথায় এজেন্সি আছে, তারা কার মাধ্যমে এসেছিল। এই তাদের মাধ্যমে, যাদের মাধ্যমে তারা এসেছিল, সেই এজেন্সির দুজনকে, দুটো ছেলে ছিল, দুটো মেয়ে ছিল, মেয়ে দুটো পালিয়ে গেছে, দুটো ছেলে তারা আটক হয়েছে। অ্যারেস্ট বলবো না, তারা আটক হয়েছে। এখন এই আটক হওয়ার পরে এখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবার বাকি খবরটুকু জানা যাবে। তবে হাদি হত্যাকাণ্ডে যদি সত্যি এ জড়িত থাকে, তাহলে পরে আপনাদের হিসেব কিন্তু অনেক গন্ডগোল হয়ে যাবে। কারণ হাদি হত্যাকাণ্ডে কিন্তু দুজন নয়, একাধিক লোক ছিল। তার মানে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং এখনো কিন্তু ধরপাকড় চলছে। সম্ভবত এনআইএ ধরপাকড়টা করছে। আর এদের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো সমস্ত অস্ত্র ব্যবসায়ী যারা আছে, তারা জড়িয়ে রয়েছে। কারণ এপারে এসে তারা অনেক কর্মকাণ্ড করে, অস্ত্রের চালান করে, নকল নোট চালান করে, তারপর ড্রাগস চালান করে। এই সমস্ত এজেন্সি, এই মানে ওদের এজেন্ট যে চেন আছে, সেই চেনের মাধ্যমে এখন এনআইএ সেই চেনটা ভাঙার চেষ্টা করছে। এই যতটা হচ্ছে না, সব এই সীমান্ত এলাকা জুড়ে। আর সীমান্ত এলাকা জুড়ে এনআইএ এখন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এখন অত্যন্ত তৎপর। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট আন্ডারে নয়। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে এরপরেও যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনাদের অবাক হওয়ার কিছু থাকবে না। একই সঙ্গে সে আমায় বললো, তুমি কি আর একটা খবর শুনেছ? কি? বলে, এটা বাংলাদেশ সংক্রান্ত নয়, এটা আজকে ইরানের একটা মিসাইল একটা ঠুকে দিয়েছে আমেরিকান জেটকে। মানে সে ফুয়েল ভরে যায়, যেগুলো কেসি 123 নাকি একটা নাম, তাকে ইরাকের মাটিতে তাকে ঠুকে দিয়েছে। 3জন পাইলট সহ 3জন মারা গিয়েছে, আর পুরো প্লেনটা ভস্মীভূত হয়ে গিয়েছে। ইউএস এর এই নিয়ে 4টে প্লেন গেল। 3টে প্লেন আগে কাতারের ওখানে গেছিল, 3টে F-35। তো এটা নিয়ে 4টে হলো। যদি F-35 গুলো ইউএস বলছে যেটা এটা ভুল করে মারা হয়েছে, কাতার মেরে দিয়েছিল।
কিন্তু ভুল করে, আর কাতারের তো সৈন্যবাহিনী নেই, কি গুল মারছে? ওখানে তো ইউএসএ সোলজার রয়েছে। ইউএস সোলজার তো ইউএস এর প্লেনকে মারবে? র্যাডারে দেখতে পাচ্ছে। মেরেছে এখান থেকে ইরান। সেটাকে কোনো রকমে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই দুটো খবরও আমাকে দিল, মাঝে মাঝে আমায় খবর দেয়, এটা শুনেছে ওটা শুনেছে, আমাদের টিভি তো করবে না, কারণ বাংলাদেশ হলে পরে মুখ ঘুরিয়ে চলে যায়। আচ্ছা, বাংলাদেশে এবার তেলের ব্যাপার। তেলের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে অতিরিক্ত তেল ফেল দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভারত কি বলেছে? ভারত বলেছে রণধীর জয়সওয়াল, আপনারা ভুল উচ্চারণ করেন, ওনার নাম হচ্ছে রণধীর জয়সওয়াল, রণধীর নয়। তো রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ভারত বিবেচনা করে দেখছে। হ্যাঁও বলেননি তিনি, নাও বলেননি। আজকে আবার তাকে ধরা হয়েছিল, আপনি বিবেচনা বলতে কি বলছেন, কি বোঝাতে চাইছেন? উনি তখন পরিষ্কার বলেছেন লবিতে, সাউথ ব্লকের লবিতে, আমি বিবেচনা বলতে এটাই বলেছি যে ওই শেখ হাসিনার চিঠি যেমন পাওয়ার পরে যেমন বিবেচনা করা হচ্ছিল, আমরা এরকম বিবেচনা করছি। আমি হ্যাঁও বলিনি, আমি নাও বলিনি। এখন যদি আমার বক্তব্যকে যদি বিকৃত করা হয়, তাহলে তো আমার কিছু করার নেই। এখন আমাকে দিতেই হবে, তার কোনো কিন্তু অর্থ নেই। কারণ আমার দেশের আগে মানে যেটা চাহিদা, সেই চাহিদাটাকে আমাকে পূর্ণ করতে হবে, এবং দেশের মানুষের আবেগ যেটা আছে সেই আবেগকে সম্মান দিতে হবে। আবেগ বলতে গিয়ে আমি নিজে না খেয়ে আমি অন্যকে খাওয়াচ্ছি, সেটা যেমন দৃষ্টিকটু, তেমনি নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো। হ্যাঁ, আমার প্রচুর রইলো, আমি আগের মতো পরিস্থিতি রইলাম। আমি এখানে আমি কাঁচা তেলকে আমি এতে করছি, পরিশোধন করছি, করে ইউরোপে সাপ্লাই করছি। সেরকম যখন মানে পরিস্থিতি তখন চেঞ্জ হয়ে গেছে। এখন রাশিয়া থেকে শুধু তেল আসছে, বাকি জায়গা থেকেও তেল আসছে না। রাশিয়া থেকে যেটুকু তেল আসছে সেটুকু দিয়ে, এবং আমাদের যা আছে তেল সেটা দিয়ে আমাদের চলে যাবে। কিন্তু আরো অতিরিক্ত তেল, যেমন শ্রীলঙ্কাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নেপালকে বন্ধ করে দেওয়া হয়েছে, ভুটানকে বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি বাংলাদেশ কিছু কিছু আলাদা নয় যে বাংলাদেশকে আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ, এখন যদি বাঁচে তখন দেখা যেতে পারে, সেটা বিবেচনা হচ্ছে, বিবেচনাধীন। আর সেটাকে যদি আমার কথাকে যদি উল্টো ব্যাখ্যা করা হয়, তাহলে তো আমার কিছু করার থাকে না। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে তেল সরবরাহ নিয়ে, ডিজেল বা পেট্রোল সরবরাহ নিয়ে অতিরিক্ত যেটা চাওয়া হয়েছে, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এটা বলছি না যে দেওয়া হবে না, আমি এটা কখনো বলছি না। যদি উদ্বৃত্ত থাকে তাহলে হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাকে হয়তো দিলেও দিতে পারে, যেমন শ্রীলঙ্কাকেও দেবে, নেপালকেও দেবে কিছু, ভুটানকেও দেবে কিছু, বাংলাদেশকেও দেবে কিছু, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। তবে বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে আমার তীব্র আপত্তি রয়েছে। কারণ বাংলাদেশকে দেয় বলে আমার কমেন্টে দেখবেন আমাকে গালাগালি করে। আরে আমি তো সরকার না, আমাকে গালাগালি করে কি হবে? আরো তেল দিন, আরো এ দিন, আরো মানে যা ইচ্ছে তাই আমার কমেন্টে লিখে দেন। আপনারা দয়া করে আমার কমেন্টে এগুলো লিখবেন না, কারণ আমি কিন্তু সরকার না। আমাকে গালাগালি করে বেকার আপনারা কি করবেন? আপনারা শুধু শুধু আপনাদের কষ্ট করে আপনাদের ছোট ছোট করে টাইপ করতে হয়, মানে আমি ওগুলো ফিরেও দেখি না, আর কেউ দেখবেও না। আপনাদের আবেগে কেউ দাম দেবে না। পৃথিবী আবেগে চলে না, পৃথিবী চলে কঠিন বাস্তবের ওপরে। তো যাই হোক, এই হাদির হত্যাকাণ্ডের আর একজন যদি ধরা পড়ে থাকে, তাহলে পরে এই যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে এই নিয়ে হবে 3 জন। এখন নামটামগুলো আমি জানতে পারিনি, আমার সে জানাতে পারিনি। তা আমার বন্ধুর প্রতি আমার কৃতজ্ঞতা, সে আমাকে খবরটা দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। যে আইসিটি গঠিত হয়েছিল ৭১-এর যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার করবার জন্য, সেই আইসিটিতে কেন সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে? কি অপরাধে তাদের বিচার করা হচ্ছে? যদি সেনাবাহিনীর ওই কর্মকর্তারা ওই অপরাধ করে থাকে, তাহলে সেই বিচার করবার জন্য সেনা আইন কিংবা প্রচলিত আইন আছে কিনা, কিংবা আইসিটি একমাত্র আইন কিংবা আইসিটি বেস্ট আইন
সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা করা হলো, যে অপরাধের কথা বলে মামলা করা হলো, তারা কি আসলেই সেই অপরাধে অপরাধী? কিভাবে এই আর্মি অফিসারদের সিলেক্ট করে এই মামলায় ঢুকানো হলো? ৭১-এর যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এসবের জন্যই কিন্তু জাতীয় সংসদে আইন করে এই আইসিটি গঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের রেজিম চেঞ্জের পরে হঠাৎ করে আমরা দেখলাম যে উদ্ভট কিছু মামলা করা হলো, এবং এক একটা মামলায় শত শত আসামি, এক একজনের বিরুদ্ধে ২০০-৩০০ মামলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৫০-র বেশি মামলা, এবং অধিকাংশ মামলাই হলো মার্ডার কেস। এবং এই সব মামলা এসে আইসিটিতে অবৈধ ইউনূস সরকারের ততোধিক অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অ্যাড করা হলো। এবং তারপরে আরো অবাক করা কাণ্ড যে আমরা দেখলাম সেনাবাহিনী কর্মকর্তাদেরও এই আইসিটিতে আনা হলো বিচার করবার জন্য। তাদের বিরুদ্ধে অপরাধ হলো হত্যা, গুম, এরকম নানাবিধ অপরাধ রয়েছে। আসলেই কি অপরাধগুলো সংগঠিত হয়েছিল কিনা, আসলেই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা এর সাথে জড়িত কিনা, এই বিষয় নিয়ে আলাপ করব। তার আগে ইতিমধ্যেই আপনারা জানেন যে গত ২-৩ দিন ধরেই আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে, গণমাধ্যমে দেখছি যে আইসিটির একজন প্রসিকিউটরের ফোন আলাপ। তিনি একজন আসামির পরিবারের সদস্যের সাথে কথা বলছেন এবং ১ কোটি টাকা ঘুষ চেয়েছেন। ১ কোটি টাকা ঘুষ পেয়ে তিনি মামলাকে, তদন্তকে প্রভাবিত করবেন, এবং তিনি কিস্তিতে টাকাটা চেয়েছেন। এই রেকর্ডটি আমি আরো কয়েকদিন আগে পেয়েছিলাম। আমি আপনাদের বলেছি, একদিন আমি সব প্রস্তুতি নেওয়ার পরেও এপিসোডটি করতে পারিনি, কারণ যিনি আমাকে কল রেকর্ডটি দিয়েছিলেন তিনি আমাকে শেষ মুহূর্তে রিকোয়েস্ট করেছে এটি যেন আমি না করি। সম্ভবত আমি করলে যতটুকু প্রচার হতো তার চেয়ে অনেক বেশি প্রচার এখন হয়েছে। কিন্তু আপনাদের একটা কথা বলি, এর বাইরেও আমার কাছে আরো বেশ কিছু ফোন আলাপ এসেছে, আরো বেশ কিছু প্রমাণ এসেছে। সো ওই যে ফোন আলাপটা আমরা শুনলাম বিভিন্ন প্রচার মাধ্যমে, গণমাধ্যমে, ওইটা আসলে টিপ অফ দ্য আইসবার্গ। পুরো বরফের একদম গভীরতা, শেকড় অনেক গভীরে। এটা, এই আইসিটি বেসিক্যালি ছিল একটা মানি মেকিং প্রজেক্ট বলা যায়, একটা সিন্ডিকেটের টাকা বানানোর প্রজেক্ট। পাশাপাশি এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করা, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে রাজনীতির থেকে মাইনাস করে ফেলা, তাকে ২৪ সালের ৫ই আগস্ট নির্মমভাবে হত্যার যে মূল পরিকল্পনা ছিল সেটি যখন ভেস্তে গেছে, তখন তাকে এই আইসিটিতে একটা প্রহসনের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। এবং এই রায়টা দেওয়ার পরে আপনাদের মনে আছে যে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের একজন কর্মকর্তা তার নারী সাংবাদিকদের সাথে মিটিংয়ে এই রায়ের ব্যাপারে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে এটা আইনগতভাবে সঠিক ছিল না, তারপরেও রায়ে তিনি তার সন্তোষ প্রকাশ করেছিলেন। তার মানে বুঝতে পারছেন যে কত গভীরে এই ষড়যন্ত্রটা ছিল। তো আজকে আমি শুধু এই সেনা কর্মকর্তাদের কিভাবে এই আইসিটিতে আনা হলো, এর পেছনে কি ষড়যন্ত্র, সেটি নিয়ে কথা বলবো। পরবর্তী কোনো এক পর্বে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই আইসিটির আরো কিছু প্রমাণ আমার কাছে এসেছে। আইসিটি সিন্ডিকেটে টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়। এখানে প্রথমত হলো যে আইসিটিতে আপনার যদি টাকা থাকে এবং আপনার যদি কারো বিরুদ্ধে শত্রুতা থাকে, মনে করেন যে আপনি আওয়ামী লীগের কোনো একজন এমপির উপরে খুব ক্ষুব্ধ, আপনি এই আইসিটিতে যদি টাকা দেন, এই তাজুল ইসলাম কিংবা তার প্রসিকিউটরের যে কাউকে যদি চুক্তি করে একটা টাকা দেন, ধরেন ৫০ লাখ বা ১ কোটি টাকা দেন, তাহলে ওই যে এমপির উপরে আপনার ক্ষোভ, তাকে মামলা দিয়ে আইসিটিতে ঢোকানো হবে। আমি শুরুতে বলেছিলাম যে এটা একটা মানি মেকিং প্রজেক্ট, এটা একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের নেতা ছিল সদ্য যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এখানে প্রায় ১৮ জন বা তার একটু কম বেশি, ২-১ জন পদত্যাগ করছে, ২-১ জনকে বাদ দিছে, প্রসিকিউটর রয়েছে, চিফ প্রসিকিউটর সহ, আর তদন্ত কর্মকর্তা আছেন ২৪ জন। এই যে টোটাল এরা, এই যে ৪২ থেকে ৪৫ জন, এরা সবাই মোটামুটি টাকা খায়। এবং প্রসিকিউটররা যে কেউ টাকা খাক, এইটা তাজুলকে কমিশন দিতে হবে। আমার কাছে প্রমাণ আছে যে এই প্রধান তদন্ত কর্মকর্তা, চিফ প্রসিকিউটর ছাড়াও
তাকে 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে ফোন করে বলেছে যে ভাই আজকে 10 লাখ টাকা দিয়ে আসলাম। এই ভুক্তভোগীর পরিবার, আপনারা এর আগে শুনেছেন আশুলিয়ার মামলার আগে টাকার ব্যাগ নিয়ে আসামি পক্ষের একজন ঢুকেছেন এই এক প্রসিকিউটরের রুমে এবং সেই আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। ফোন আলাপে শুনেছেন 1 কোটি টাকা চেয়েছে, যেটা বললাম একটু আগে যে ফোন আলাপটা আপনারা শুনলেন, 2জন প্রসিকিউটর উদয় এবং মাহদি তারাই মূলত ঠিক করেছে, মূলত সেনাবাহিনীর উপরে রাগ, সেনাবাহিনীকে ধ্বংস করা, সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যারা তাদের টার্গেট করে এবং মোটামুটি একটা পার্টিকুলার অংশকে টার্গেট করে কিন্তু আসামি করা হয়েছে। আপনি যদি আসামি লিস্ট দেখেন, হ্যাঁ, যে অফিসার সোর্ড পেয়েছে, একাডেমিক গোল্ড পেয়েছে, পুরা ক্যারিয়ারে হাইলি প্রফেশনাল, আমেরিকায় ট্রেইন, বিদেশে ট্রেইন, সেই সব অফিসারদের বেছে বেছে এই মামলায় আসামি করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে গুমের অভিযোগ করেছে যে ব্যারিস্টার আরমান, যিনি এই সান্ধ্যভোটের সংসদের এমপি, যার বাবার ফাঁসি হয়েছিল যুদ্ধ অপরাধী মীর কাসেম আলী, সে আরমান এতদিন বলেছে সে গুম ছিল, এখন সে বলছে যে সে এই গত 7-8 বছর আত্মগোপনে ছিল এবং আত্মগোপনে থাকা নাকি গুমের মতোই। হোয়াট ইজ দিস? এবং এই যে দেখলেন যে নিরপরাধ আর্মি অফিসারদের এই মামলায় ফাঁসানো হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি শক্তি ছিল, এই ষড়যন্ত্রের সাথে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ জড়িত ছিল। ডেইলি স্টার দেখেন যে রামপুরার সেখানে মব কন্ট্রোল করার জন্য কিছু আর্মি অফিসারকে যারা বিজিবিতে ডেপুটেড তাদের নিয়ে যাওয়া হয়েছিল, অন্য জায়গা থেকে আনা হয়েছিল এবং তাদের বিভিন্ন কার্যকলাপের সাথে কম্পিউটারে সাইমুলেশন করেছে। তারা দেখিয়েছে সাইমুলেট করে যে এই যে অমুক অফিসার এই গুলি করছে, এই গুলি যে অমুককে করেছে, মানে পুরা গ্রাফিক প্রেজেন্টেশন। অথচ এই গ্রাফিক প্রেজেন্টেশন, এই সাইমুলেশন, এটা যখন যারা করে, যিনি করেন, এটা অ্যাবসলিউটলি তার উপরে ডিপেন্ড করে তিনি কি ডেটা ইনপুট দিচ্ছেন, কি ফিট করাচ্ছেন, তার উপরে আউটপুট চলে আসে। যেখানে বিটিভি ভবন আক্রান্ত হচ্ছে, সব পোড়ায় দিচ্ছে, সেখানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব কি? এই রাষ্ট্রীয় স্থাপনা প্রোটেকশনের দায়িত্ব আছে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে, সেখানে অনেকভাবে কাজ আছে। সবকিছুকে উপেক্ষা করে একদম টার্গেটেড ওয়েতে আর্মি অফিসারদের এখানে নিয়ে আসা হয়েছে। এই যে টাকা দিলে মামলা করা যায়, টাকা দিলে তদন্তকে প্রভাবিত করা যায়, টাকা দিলে আপনি মামলা থেকে খালাস পাবেন, এসব করেছে এই তাজুল ইসলামের নেতৃত্বে এই প্রসিকিউটররা এবং তদন্ত কর্মকর্তারা। আজকে তাজুল ইসলাম কোথায়? খবর পেলাম যখন আপনাদের সামনে কথা বলছি সে নাকি পালিয়েছে সৌদি আরবে। তো সত্য মিথ্যা জানি না, কিন্তু তাকে যেহেতু দেখা যাচ্ছে না এবং আমাকে যিনি বলেছে তিনি সাধারণত প্রমাণ ছাড়া কথা বলেন না। কয়েকজন প্রসিকিউটরের নাম আমি পেয়েছি যারা এই অবৈধ অন্যায় দুর্নীতিতে জড়িত। তারা হলেন আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ, মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন, যার কল রেকর্ড ফাঁস হয়েছে, সুলতান মাহমুদ, উদয় তাসমির এবং আব্দুস সাত্তার পালোয়ান। এরা হলো মানে এই পার্টি ধরা, টাকা পয়সা নেগোসিয়েট করা, তাজুলের সাথে বসা, এগুলো এরা নেতৃত্ব দিয়েছে আর কি। যেহেতু আইসিটি নিয়ে বিতর্ক হয়েছে, যেহেতু যে অধ্যাদেশ বলে এটি করা হয়েছে সেটি বৈধ নয়, সুতরাং বর্তমান সরকারের একটা দায়িত্ব হবে যে এই অধ্যাদেশটাকে সংসদে যেন পাশ না করানো হয়, এই মামলা এগুলো পুনর্তদন্ত করা হোক, পুনর্বিবেচনা করা হোক, এইগুলো আইসিটির কেস না, এগুলো অধিকাংশ মামলাই আসলে ফলস। সো ওভারঅল একটা রিভিউ করা হোক, রিভিউ করে ব্যবস্থা নেওয়া হোক। এটি অনেক আইনজীবীর কথা, এটা আমার আপনার কথা না, এটা আইনজীবীরাই বলছেন যে আইনের স্বার্থে, আইনি শাসনের স্বার্থে এই যে আইসিটিতে যে মামলাগুলো করা হয়েছে, যে বিচারের নামে প্রহসন চলছে, ইভেন শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা আরো কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বিভিন্ন মামলায়, এগুলো প্রত্যেকটাই প্রহসনমূলক, এগুলো প্রত্যেকটারই পুনর্বিবেচনা হওয়া উচিত এবং আইনের স্বার্থে এটা করা উচিত। এবং এই যে সেনাবাহিনীর নিরপরাধ অফিসারদের যে আইসিটিতে নিয়ে হয়রানি করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তাদের স্ব স্ব বাহিনীতে, স্ব স্ব কাজে
অবিলম্বে ফিরিয়ে নেওয়া উচিত। এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের ক্যারিয়ারটা এত এত ভালো, এত এক্সিলেন্ট ক্যারিয়ার এবং একদম প্রফেশনাল অফিসার, এদের আজকে এইসব প্রহসনের মাধ্যমে এই বিপর্যয়ের মুখে দাঁড় করানো হচ্ছে। এটি কারো জন্যই ভালো না, না দেশের জন্য, না জাতির জন্য, না সেনাবাহিনীর জন্য। এই সমস্ত ষড়যন্ত্রের সাথে যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে আজমিও জড়িত। অনেকে বলেন জেনারেল ওয়াকার খানও নাকি জড়িত। যাই হোক, আমরা এই অবস্থার একটা সুষ্ঠু তদন্ত চাই। এই নিরপরাধ আর্মি অফিসারদের বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করা হোক, তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যাবার সুযোগ দেওয়া হোক। আসসালামু আলাইকুম। প্রতিহিংসার রাজনীতি কত ভয়ঙ্কর হয় এটা আওয়ামী লীগ সবচেয়ে বেশি দেখেছে বোধহয়। আমি একটু উল্টা দিক থেকে বলি, উল্টা দিক থেকে বলছে যে এরকম যে 5 আগস্টে আমরা যদি ধরেও নেই যে এটা টোটালি একটা মেটিকুলাস ডিজাইন, 5 আগস্টে যা হয়েছে তার আড়ালে বেশ কিছু ভয়ঙ্কর সন্ত্রাসীর ছক ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের সরকারি সম্পদ, মানে এই বাংলার জন্মের পরে সবচেয়ে সিগনিফিক্যান্ট যেই উন্নয়নের প্রতিকৃতগুলো সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুলিশদেরকে মারা হয়েছে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী কায়দায়, ডাকাতের মতন, দস্যুর মতন। তারপর সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, বাইরে থেকে, দেশের বাইরে থেকে আর্মস আনা হয়েছে। এগুলো আমি সত্যও ধরে দিই। একটা কথা মুদ্রার ওপিঠে, আওয়ামী লীগ আমলে তার বিরোধীদের উপরে যেই অনাচার অত্যাচার করা হয়েছিল, তাদের যেভাবে দেয়ালে পিঠ ঠেকায় ফেলা হয়েছিল যে তারা চাইলেই ভোটের রাজনীতিতে আর জয়ী হতে পারবে না, কোনো পথ নেই। যতদিন শেখ হাসিনা আওয়ামী লীগ আছেন ততদিন তারা ভোটের আর কোনো পথ নাই, ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না। ফলে যদি বলি যে ওই রাস্তায় একরকম জোর করে এদেরকে ঠেলে দেওয়া হয়েছে, কখনোই এটা শেষ বিন্দুতে শেষ বিচার এটা মেনে নেওয়ার মতো না। আজকে যদি আপনি পরিস্থিতি বলেন, আজকে ওই যে শিক্ষাটা হলো বাংলাদেশে, আওয়ামী লীগের শিক্ষা হলো, কিন্তু যারা বিজয়ী হলো, যারা উপকৃত হলো পরে, যারা ওই নিরীহ প্রাণগুলোকে শেষ করে দিয়ে নিজেরা ক্ষমতায় গেল, তারা কি আবার সেই আওয়ামী লীগের সেই ক্যারেক্টারটাই নিতে চাচ্ছে? কেন কি আমি বলি যে প্রশ্নটা যদি আমি এভাবে তুলি যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা যাবে না, যে এটা বাংলাদেশে আইনে নিষিদ্ধ না। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা তাদের অন্যায়কারীদের দায় তাদের পুরো গোষ্ঠীর উপরে চাপিয়ে এদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না। এদেরকে সেই আওয়ামী লীগ যেভাবে তার প্রতিপক্ষকে ঠেসে রেখেছে, এখন আবার সেভাবে ঠেসে রেখে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্লামেন্ট হয়েছে, একটা ইলেকশন হয়েছে। আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে নিয়ে ভাগবাটোয়ারা করে পার্লামেন্ট চালিয়েছে, সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে তার সমমনাদের নিয়ে, এখন আওয়ামী লীগ বিরোধী অংশ তারা তাদের সমমনাদেরকে নিয়ে দেশ চালাবে। আওয়ামী লীগ সেই একই জায়গায় গেলে সে তো তার ওই 5 আগস্টে আওয়ামী লীগ বিরোধীরা যেই রূপ নিয়েছিল, একটা সময় সুযোগ পেলে আওয়ামী লীগ কি সেই রূপ নেবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাভেল যেই ছেলেটাকে আপনার বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর পরেও তাকে ছাত্রলীগ এককালে করতে এই উসিলায় এনসিপি তার ছাত্র শক্তি যেভাবে আক্রমণ করেছে, এরপরে সেই পাভেলও হেনস্থার শিকার, তার মা মামলা তুলে নিয়েছে, তাদেরকে প্রোটেস্ট করতে গিয়ে আরও 3 জন জেলে গেছে। এই সিচুয়েশনগুলো কি সেই আগের অবস্থা আমাদের মনে করিয়ে দেয় না? দেখেন, আমরা কখনোই কোনো হঠকারী সিদ্ধান্ত নৃশংসতার পক্ষে না। আজকে বাংলাদেশে যারা সুবিধাজনক অবস্থানে আছে, খুব দুঃখ লাগে এই জায়গাটায়, যারা এখন বাংলাদেশে ক্ষমতার কাছাকাছি আছে, কমফোর্টেবল পরিবেশে আছে, যারা আওয়ামী লীগ তাড়িয়ে বেড়াচ্ছে, একটা দিন তারা যখন অত্যাচারিত ছিল, নিপীড়িত ছিল, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে, আমরা আমাদের ভোকালের মাধ্যমে তাদের সেই অত্যাচার অনাচারের কথা বলেছি, তখন তাদের খুব ভালো লেগেছে। আজকে তারা যখন অত্যাচারী রূপে, তখন আবার যখন আমাদের ভয়েস, আমাদের কণ্ঠ সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, তখন তারা আমাদেরকে অপছন্দ করে এবং এখন তাদের সেটা ভালো লাগে না। খবরটা দেখেন, ছাত্রলীগ অভিযোগ তুলে মারধরের ঘটনায় জড়িত ছাত্র শক্তি নেতার গ্রামের বাড়িতে আগুন। আমি আবারও বলছি, আমরা কখনোই প্রতিহিংসা দিয়ে প্রতিহিংসাকে মোকাবেলার পক্ষে কথা বলি না, কোনো নজির নাই। এরপরেও এই ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনাগুলোর মূলে কি আমরা ভেবে দেখি? এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধুবাউড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী এলাকা ধুবাউড়া একসময় নেত্রকোনার সাথে সংসদীয় আসন ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার পরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ধুবাউড়া উপজেলা বাঘবের ইউনিয়নে ডোমগাটা গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ গ্রামের বাড়িতে মা, বাবা, বড় ভাই জয়নাল আবেদিন ও মোহাম্মদ সাইফুল্লাহর নিজের স্ত্রী ও 2 ছেলে মেয়ে বাস করতেন। আচ্ছা, ছাত্রশক্তির নেতা, তিনিও বিবাহিত। আচ্ছা, মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বলছেন, গতকাল রাত 3:10 দিকে আমার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয় এবং বসত ঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বসত ঘরের আগুন বড় হয়নি, নিভিয়ে ফেলা হয়। কারা বা কী কারণে আগুন দিতে পারে এই প্রশ্নে মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, অনেক আগে থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ নানাভাবে হুমকি দিয়ে আসছে। ইদানিং হুমকি বেশি ছিল, কিন্তু এলাকায় এ কাজ কারা করেছে তা বুঝতে পারছি না। এলাকা থেকে কোনো ধরনের হুমকি ছিল না, কিন্তু গত কয়েকটি ইস্যুতে এলাকায় পলাতক আওয়ামী লীগের কয়েকজন ফেসবুক পোস্টে হুমকি দিচ্ছিল। কয়েকটি ইস্যুতে বলে না যে আমি যে ছাত্রলীগ পরিচয় পাভেলকে পিটাইছি, এই ইস্যুতে এটা আর বলে না। এই কাজটি আওয়ামী লীগ করেছে, এটা স্পষ্ট। ঘটনার পর অনবরত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার মেসেজ দিয়ে বলছে, তোর বাড়িতে আগুন দিলাম, ভাগ্যিস তুই নাই, তোর ছেলে মেয়ে বেঁচে গেল, এই ঘটনায় আমি আইনি পদক্ষেপ নিব। তারপর ব্যাকগ্রাউন্ডটা বলা হচ্ছে যে 8 মার্চ রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয় পাবেল। ওই সময় তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ। পোস্টে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। দেখেন, মানে অপরাধী নিজে অপরাধের চিহ্ন রেখে গেল। এই পোস্ট একদিন এই সাইফুল্লাহর আদালতে কিনা সাক্ষী হয়ে দাঁড়ায়। মানে কত বড় বড়াই, কত বড় অনাচার আর অপরাধের এই দেশে আমরা বাস করি। একটা মানুষকে সেহরির টেবিলে পিটিয়ে 1 বার না 2 বার না 3 বার আহত করে বাংলাদেশে আইনের প্রতিকৃত যে জায়গাটা মানুষের প্রথম আশ্রয়স্থল, সেই থানার সামনে ফেলে এসে বড় গলায় বলছে আমি ছাত্রলীগ ধরেছি, শুধু পিটিয়েছি, ভাগ্যিস বলেনি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তী সময় তিনি ফেসবুক পোস্টটি আর আইডি থেকে ডিলিট করে ফেলেন। আইডি তো আর বিছা যায়নি, যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই সেই পোস্ট সংরক্ষণে রেখেছে। এ বিষয়ে মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খানকে ছাত্রলীগ অভিযোগে মারধর করে পুলিশের হাতে দেওয়ার ঘটনার সঙ্গে আমার ঘটনার সম্পৃক্ততা আছে কিনা নিশ্চিত নই। ভেতরে ভেতরে কলিজা কামড়াচ্ছে, নিশ্চিত না, বেচারা ভালোই জানে নিশ্চিত না। এদিকে ছাত্র শক্তির নেতার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় আজ শুক্রবার সকালে জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলন জেলা শাখার সাবেক সদস্য সচিব আলী হোসেন এবং জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়ান সহ 5 সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। আচ্ছা, এই যে দলগুলো, এগুলো কোত্থেকে গজাচ্ছে বলেন তো? এই যে জাতীয় বিপ্লবী মঞ্চ, এর আবার আবির্ভাব কবে থেকে ঘটলো আমি জানি না। এগুলো কি নতুন দোকান? ওই যে আওয়ামী লীগ থাকতে যেরকম শেখ নাম দিয়েই নানান সংগঠন তৈরি হতো, এরকম নতুন দোকান নাকি? ওসি সাহেব বলছেন, প্রাথমিকভাবে ছাত্রনেতার ভাই জয়নাল আবেদিনের বক্তব্য অনুযায়ী লাকড়ির একটি ঘরে আগুন লেগেছে। এছাড়া বসত ঘরের টিনের বেড়ায় 3টি কোপের দাগ দেখেছে এবং টিন কেটে গেছে। তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি। স্লোগান দিয়ে সে ঘটনা ঘটানো হয় বলে জয়নাল দাবি করেছেন। আমরা প্রাথমিকভাবে সেই সাক্ষী পাইনি। মানে কোন স্লোগান দিয়ে কেউ ঘটনা ঘটেছে এটা ছিল। আমি বললাম স্লোগান টোগান গুরুত্বপূর্ণ না। একটা কথা বলে না, বাস্তবে যেমন কর্ম তেমন ফল। আওয়ামী লীগ যেটা পেয়েছে, এবার যদি তার চেয়ে বাড়াবাড়ি আপনারা করেন, আপনারা তো এর চেয়ে বেশি গুণ বেশি পাওয়ার কথা নাকি? আপনারা বাংলাদেশে দেখতে পেলেন সংসদ অধিবেশন হলো এবং সেখানে চুপ্পু সাহেবের যে পারফরমেন্স অসাধারণ। মানে গোলাম হওয়া যায় কতটা নিপুণভাবে, কতটা আন্তরিকতার সাথে, সেটার উদাহরণ আমাদের প্রেসিডেন্ট চুপ্পু। আমি লোভ সামলাতে পারছি না, চুপ্পু সাহেবের যে ভূমিকা দেখলাম, বাংলাদেশের মানুষের উপরে আমার আর কোনো আশা ভরসা নাই। একজন প্রেসিডেন্ট যদি এরকম নিম্ন পর্যায়ের ভৃত্য হন, গোলামি
বা দালালি, তাও তো একটা ক্লাস থাকবে। এইভাবে মানে আপনি শুরু থেকে বলে আসছিলেন চুপ্পুর কথা, আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলছিলেন যে না উনি বিপদে পড়ে এটা করেছেন, ঠেকায় পড়ে, পরিবারের চাপে, বাধ্য হয়ে, মিলিটারির চাপে, অনেক কথাবার্তা। আমরা ছোটবেলায় এগুলো দেখতাম, ওই যে টিন এজ পার করে করে যখন কলেজে মানে যখন বন্ধুকে কাঁদতে দেখতাম যে কি হয়েছে বন্ধু, যে না গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যেতেছে, কি আমার গার্লফ্রেন্ড অনেক লয়াল ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু কি করবে পরিবারের চাপে বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই অজুহাতগুলো ছোটবেলায় খুব কাজে দিত, কিন্তু এখন না মনকে সান্ত্বনা দিতে পারছি না যে প্রেসিডেন্ট কেন